দর্শক, এই মুহূর্তে দীপ্ত কৃষি টিম অবস্থান করছে কক্সবাজারের উখিয়া উপজেলার বোরাক শ্রিম্প হ্যাচারিতে। দীপ্ত কৃষি প্রতিবেদনে এর আগেও আমরা চিংড়ির অনেক হ্যাচারি তুলে ধরেছি, তবে আজকের হ্যাচারিটা একটু ভিন্ন রকম বলতে এখানে কিন্তু পরিচালনার ক্ষেত্রে তরুণদের প্রাধান্য দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, তরুণরা যেখানে সন্নিবেশ হচ্ছে, কৃষিতে যখন তরুণ আসছে তখন আধুনিকায়নের একটা সন্নিবেশ হচ্ছে, সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের গুণগত মান সম্পন্ন চিংড়ির রেণুপোনা উৎপাদন করা হয়। রেণুপোনা বলতে পিএল উৎপাদন করা হয়, যার মাধ্যমে দক্ষিণাঞ্চলের অনেক চাষির কাছে কিন্তু সেই পোনাগুলো চলে যাচ্ছে এবং চাষিরাও খুব লাভবান হচ্ছে সেই পোনাগুলো চাষাবাদ করে। দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সালেহিন রহমান মহিয়ান। আমি বোরাক শ্রিম্প হ্যাচারিতে ডিরেক্টর হিসাবে আছি। আমি এখানে যাত্রা শুরু করি 2021 সাল থেকে, আমার গ্র্যাজুয়েশনের পরপর থেকেই। বোরাক শ্রিম্প হ্যাচারি আমাদের হাত ধরে এস্টাবলিশ হয়েছে 2014 সালে। এর আগে এটা আরেকটা পার্টি ছিল, আমরা হচ্ছে সেকেন্ড পার্টি। আমাদের হ্যাচারিতে আমাদের 54 টাঙ্কি ক্যাপাসিটি আছে, 3টা শেড। আমরা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা 50 মিলিয়ন পিএল সাপ্লাই দেওয়ার আমাদের ক্ষমতা আছে। আমরা হচ্ছে এখানে মেইনলি বাগদা চিংড়ি যেটা বলে ব্ল্যাক টাইগার শ্রিম্প, আমরা এটার পিএল প্রডিউস করি আমাদের হ্যাচারিতে। এটা হচ্ছে সম্পূর্ণ ওয়াইল্ড। আমরা সাগর থেকে এই মাদারগুলো আমরা কালেক্ট করে এনে আমরা এখানে এটা হ্যাচ করাই। এই 20 থেকে 25 দিনের মধ্যে আমরা এটা বাজারজাত করি। আমাদের এই সেক্টরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পানিটাকে কেমনে সবচেয়ে পিউরিফাইড রাখা যায়, কেমনে ব্যাকটেরিয়া মুক্ত রাখা যায়। এটার জন্য আমরা সাগর থেকে পানিটা একটা 2000 মিটার লাইন আপনার সাগর থেকে আমরা পানিটা কালেক্ট করার পর আমরা একটা ড্রাম ফিল্টার লাগাইছি, যেখানে হচ্ছে আপনার ইনিশিয়াল যে বর্জ্যগুলো থাকে এগুলো যাতে ফিল্টার হয়ে যায়। এরপরে আমাদের আরও 7টা ফিল্টার আছে, ওখানের মধ্যে আমরা স্যান্ড ফিল্টার ইউজ করি, তারপর কার্টেজ ফিল্টার ইউজ করি, আমরা তারপর বালি দিয়ে পানিগুলো করি, তারপর পানিগুলো আবার ব্লিচিং ট্রিটমেন্ট করার পর একদম লাস্ট ধাপে যেখানে পানিতে ব্যাকটেরিয়া বা ভাইরাস আছে, এটার জন্য আমাদের ইউভি সিস্টেম আছে। ইউভি সিস্টেমের মধ্যে আমরা 2টা ইউভি ইউজ করি। একবার হচ্ছে আপনার ওভারহেড ট্যাঙ্কিতে যাওয়ার আগে আমি একটা ইউভি ইউজ করি, আবার ওভারহেড থেকে যখন নামে তখন আরেকটা ইউভি ইউজ করি। খুব মাইন্ডে রাখতে হবে ইউভি লাইটের পাওয়ারগুলো কত স্ট্রং। যেমন আপনার ব্যাকটেরিয়া সম্পূর্ণ মরার জন্য আপনার মিনিমাম 15,000 থেকে 20,000 মাইক্রন লাইটের পাওয়ারফুল লাইট লাগে। সো আমি ইনশিওর করছি যে আমি এরকম একটা লাইট লাগাইছি। আমরা যে পোনাটা বানাচ্ছি, আমরা যে আপনার ফিড মেডিসিন ইউজ করতেছি, এগুলো কতটুকু সেফ মানে ফুড প্রোডাক্টের জন্য, এগুলো যাচাই বাছাই করার জন্য কোনো গভর্নমেন্ট থেকে কোনো ল্যাব নেই, কিছু নেই। এটা আমার কাছে অনেক বড় একটা প্রবলেম লাগে, অ্যান্ড আমি মনে করি এটা ইমপ্রুভ করা যাবে। এই সেক্টরটা খুব অবহেলিত ছিল কয়েকটা কারণে। একটা হচ্ছে টেকনোলজি, আর একটা হচ্ছে ইনোভেশন। আর শুধু এখানে ফিশারিজে যে জাস্ট হ্যাচারি করতে হবে এরকম কিছু না, এখানে অনেক ধরনের ব্যবসা আছে। আমি চাই যে ইনোভেশন অ্যান্ড টেকনোলজি অ্যান্ড স্কিলড পিপল এই সেক্টরটায় আগায় আসুক, তাহলেই দেখবেন আমরা বাংলাদেশকে আগায় নিয়ে যেতে পারবো। দর্শক, চিংড়ি মাছের পোনা বাজারজাতকরণ পর্যন্ত মানে চিংড়ি ব্রুড থেকে সংগ্রহ করে PL 14 পর্যন্ত কিন্তু অনেকগুলো ধাপ মেনটেন করে তারপরে এগুলোকে রেয়ারিং করা হয়। কিছু ধাপ কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে ভাইয়ের কাছ থেকে। এখন আমরা কোন ধাপে আছি? এখন হচ্ছে আমরা এটা একটা হাউস, এটাকে আমরা LRT হাউস বলি। এখানে হচ্ছে আপনার যখন আমরা মাদারটা সংগ্রহ করি, ওই ডিম যেটা দেয় ওটাকে আমরা নপলি বলি। সো নপলিটা হ্যাচ হইতে আপনার 2 দিনের মতো সময় লাগে। সো যখন আমাদের 100% নপলি হ্যাচ হয়ে যায়, আমরা তখন বাচ্চাগুলোকে বলি হচ্ছে জোয়া। তো এই জোয়াগুলোকে আমরা এখানে এনে রাখি, এই হাউসে এনে রাখি। তারপর জোয়া থেকে আবার ওরা এখানে রাখি। জোয়া থেকে আবার 3টা স্টেজ আছে, জোয়া 1, জোয়া 2, জোয়া 3। এরপরে আপনার এটা মাইসিসে যায়। মাইসিসও আপনার 3টা স্টেজ আছে, মাইসিস 1, মাইসিস 2, মাইসিস 3। এর পর্যায়ে হচ্ছে PL
পিএল এর 14টা স্টেজ আছে। এখন হচ্ছে পুরা পিএল না আসা পর্যন্ত আমরা ওদেরকে এখানে হাউস করি। এটার জন্য বেশ কয়েকটা কারণ আছে। আপনি দেখতে পারতেছেন আমাদের জায়গাটা অনেক অন্ধকার। এটার কারণ হচ্ছে আপনার যখন মাইসিস গুলো হয়, আপনাদের মাছগুলো সবসময় রোদের দিকে যেতে চায়। সো এটার জন্য আমরা অন্ধকার করে রাখছি, নাহলে সবগুলো এক জায়গায় যেয়ে থাকে তখন মোর্টালিটি, মানে ইট ক্রিয়েটস মোর্টালিটি আর কি। এর জন্য আমরা অন্ধকার রাখছি। আর জায়গা আমরা সবসময় চেষ্টা করি যতটুকু সম্ভব বায়োসিকিউরটা মেনটেন করতে। আচ্ছা, টোটাল প্রক্রিয়াটা কতদিন পিএল 14 পর্যন্ত হতে গেল? পিএল 14 পর্যন্ত 20 দিন, 20 দিন। বাট পিএল পর্যন্ত হচ্ছে 10 দিন। তার মানে আপনাদের হ্যাচারির প্রক্রিয়াটা হচ্ছে 20 ডেজ এর। 24 ডেজ বলা যায়। 24 হ্যাঁ, ডেজ। যদি কোনো প্রবলেম না হয় আর কি। তারপর হচ্ছে আমরা বাজারজাত করি। বাংলাদেশে আপনার এই পোনার পুরা বাজার হচ্ছে আপনার সাতক্ষীরাতে। এটাকে আমরা এয়ার দিয়ে ট্রান্সপোর্ট করি, এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাই বক্স করে, তারপর এটা সাতক্ষীরাতে যায়। তারপর সাতক্ষীরাতে আপনাদের একটা মার্কেট আছে, ওখানেই সব পোনা, বাংলাদেশের সব চিংড়ি পোনা ওখানে যায়। আপনারা কি শুধুমাত্র বাগদা নিয়ে কাজ করছেন? আমরা আপাতত শুধু বাগদা না, আমরা বেশ কয়েকটা প্রকল্প হাতে নিছি। আপনার নিশ্চয়ই জানতে পারছেন বেনামি একটা নতুন টাইপের চিংড়ি আসছে, আমরা পরিচিত হয়ে যাচ্ছে। জি, আমরা ওইটা নিয়ে কাজ করতেছি। তারপর আমরা আরো কিছু আপনার সমুদ্রের আপনার কিছু স্পেসিমেন নিয়ে কাজ করতেছি, যেমন হচ্ছে আপনার পলিকেট, এটা দিয়ে কাজ করতেছি। আমরা তেলাপিয়া দিয়ে কাজ করতেছি, তেলাপিয়া পোনা কাজ করতেছি। তারপর আপনার আমরা পাবদা, যা যা বাংলা মাছ আছে এগুলো সব করতেছি। তাহলে আমরা কি নফি থেকে পিএল হওয়া পর্যন্ত যে কার্যক্রমগুলো সেগুলো দেখতে পারি এখন? হ্যাঁ প্লিজ। আচ্ছা, চলেন সামনে যাই। এখানে কয়টা ট্যাঙ্ক আছে আসলে? 24টা আছে 24টা এই হাউসে। আচ্ছা, এখানেও মনে হয় একটা কার্যক্রম চলছে। আপনি যদি এই পাশটায় চলে আসেন, এই পাশটায় এসে আমাকে একটু যদি বুঝিয়ে বলতেন কি কি হচ্ছে এখানে। জি, সো এটা দেখেন, এটা হচ্ছে পিএল। এটা হচ্ছে আপনার জোয়া মাইসিস ক্রস করে পিএল। আচ্ছা, পিএল স্টেজে মোল্টিং করছে, আমরা বলি হচ্ছে মোল্টিং। ওকে। এটা কিন্তু একেবারেই মানে চোখে দেখা যাচ্ছে। হ্যাঁ। তার মানে আমি বুঝতে পারছি যে জয়া থেকে মাইসিস পর্যন্ত হয়তোবা আমরা চোখেই দেখতে পারতাম মানে না এমন। জি, অনেক ছোট আর কি, অনেক ছোট। অনেক সরু, একদম সুতার মতো। দর্শক, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, একটা ছোট্ট সুতার মতো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এইগুলোকে বলা হয় পিএল। পিএল এর 14টা স্টেজ বলেছেন, এটা কোন স্টেজে আছে? এটা সেকেন্ড স্টেজ। মানে আপনি না বললে বোঝারই উপায় ছিল না যেগুলো চিংড়ি মাছের পিএল। আমরা তো জানি যে ওদের পেটের মধ্যে একটা খাবার সংরক্ষণ থাকে, সেটা কি তাহলে কোন স্টেজে চলে যায় এবং কোন স্টেজ থেকে খাবার দেওয়াটা শুরু হয়? খাবার ফার্স্ট স্টেজ থেকে দেওয়া হয়। আপনার যেগুলো ওদের বর্জ্য থাকে এগুলো নিচে চলে যায়, পরে আমরা কিছু আপনার কিছু মেডিসিন ইউজ করে এগুলোকে আমরা পানির সাথে মিশাতে দিই আর কি। আচ্ছা আচ্ছা, আর খাবারটা কি দিচ্ছেন পিএল? এখানে আমরা অনেক ধরনের খাবার দিই। সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট ওটা হচ্ছে আর্টিমিয়া। আচ্ছা, সবচেয়ে পপুলার যেটা আর কি, আর্টিমিয়া দেই, মিক্স ফিড দেই, জাপানিকাস, অনেক কিছু আছে। আচ্ছা, এই যে সরু সরু পিএল, এগুলো নিশ্চয়ই অনেক ধরো। সুন্দরভাবে ম্যানেজমেন্টটা করতে হয়। আপনি একটু রেখে দেন ভাই, ধন্যবাদ দেখানোর জন্য। এগুলো জি। নিশ্চয়ই খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করতে জি। হয়, রাইট? তো এটার কি কোনো ম্যানেজমেন্টের যদি কোনো ভুল ভ্রান্তি হয় তাহলে কি এখানে মৃত্যু হারটা বেড়ে যায়, এরকম কিছু আছে কি? জি জি জি, এটা অনেক সেনসিটিভ একটা সেক্টর। একদম কিছুই যদি হয় আমাদের ফুল মর্টালিটি হয়ে যায়, একদিনেই আপনার সব মর্টালিটি হয়ে যাবে। আচ্ছা, কি মানে কি কি সমস্যা হতে পারে? সমস্যা মোস্টলি আসে হচ্ছে আপনার পানি থেকে। পানি থেকে হচ্ছে সবচেয়ে বেশি সমস্যা আছে। এরপর আপনি যে একটা জিনিস খেয়াল করলেন, ওই যে নিচে ময়লা পড়ে আছে, এটাকে যদি আমরা পানির সাথে ডিসলভ না করে ফেলতে পারি তাহলে এটাও মর্টালিটি ক্রিয়েট করে। ডিসলভ, আপনি কিছু ওষুধের কথা বলছেন, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো দিয়ে ডিসলভ করে ফেলি আর কি। আচ্ছা, তাহলে খুবই সেনসিটিভ একটা ব্যাপার। এবং আমি দেখতে পাচ্ছি আরো একটা কিন্তু ওঠানো হয়েছে। এটা কি কোন স্তরের চিংড়ি? এটা দেখেন, এটা হচ্ছে আরো ছোট। এটা হচ্ছে মাইসিস, ওই যে আপনাকে যে বললাম জোয়ার পর মাইসিস। আচ্ছা, ঠিক আছে। দেখতে পাচ্ছি যে এগুলোও কিন্তু খুব হেলদি। ভাইয়া যেহেতু বলেছে যে ছটফট যদি করে তাহলে হচ্ছে হেলদি। রাইট। নফি এবং যেটা আমরা দেখলাম পিএল একই খাদ্য? না, নফি তো আপনার বেসিক্যালি এগ, মানে আপনার শ্রিম্পের যে এগ, ওইটাকে আমরা নফি বলি আর কি। আচ্ছা, সো এদের খাবার আর পিএল এর খাবার একটু ডিফারেন্ট। মাইসিস এবং পিএল এর হ্যাঁ খাবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদেরকে আলগি খাওয়ানো হয় বেশি। আলগি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, একটু সফট ফুড খাওয়ানো হয় আর কি, যেহেতু ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, রাখেন। এবং এই ওয়াটারটার কথা বলছিলাম, আমরা তো জি। শুরুতে ওয়াটার ট্রিটমেন্ট দেখলাম। জি জি জি। এক্ষেত্রেও আসলে স্যালাইনিটির পরিমাণটা কি পরিমাণ রাখা উচিত, হ্যাঁ। একটু যদি বলতেন। স্যালাইনিটি আমরা 20 এরকম মানে 20-25 এরকম রাখার চেষ্টা করি। 25 to 26 ইজ দি আইডিয়াল স্যালাইনিটি।
মাইসিস এবং নফির জন্য? পুরো সবকিছুর জন্য। পুরো সবকিছুর হ্যাঁ, জন্য। এবং দর্শক একটা বিষয় আপনি হয়তো লক্ষ্য করেছেন যে পুরো জায়গাটা কিন্তু একটু অন্ধকারাচ্ছন্ন, একটু এই জায়গাটা যদি একটু খেয়াল করেন পুরোটাই অন্ধকারাচ্ছন্ন। ভাই আমাকে একটু ভিতরের বর্ণনাটা যদি দিতেন, আসলে কি ধরনের বিশেষত্ব এখানে? ওকে, সো এটা আমরা অন্ধকার রাখি কারণ হচ্ছে যখন এই আপনার মাইসিস, এই যে এখানে মাইসিস জোয়া যেগুলো আছে, লাইট ওদেরকে অনেক অ্যাট্রাক্ট করে, মানে ওরা লাইট দেখলে ওরা লাইটের দিকে ছুটে ছুটে যেতে চায়। তো তখন কি হয়, মর্টালিটি মানে ছড়াই ছিটাই থাকে না, সব এক জায়গায় থাকে, তো তখন মর্টালিটি হওয়ার চান্সেসটা খুব বেশি। তারপর আবার এগুলো যেগুলো দেখছেন এগুলো হচ্ছে আমরা অক্সিজেন সাপ্লাই করতেছি, আচ্ছা। আপনার পানির ডিজলভ অক্সিজেনটা ঠিক রাখার জন্য আর কি। আচ্ছা, অলসো আমরা এখানে অনেক কিছু মেনটেন করি, আপনার পানির অ্যালকালিনিটি থেকে শুরু করে স্যালানিটি, তারপর আপনার পানির পিএইচ, এগুলো সবকিছু আমরা মেনটেন করে আপনার এই প্রোডাকশনটা দিই। আপনার বেসিক্যালি যেটা আমি একটু সংক্ষিপ্ত বলি, আমরা হচ্ছে ওয়াইল্ড থেকে মাদাটা ধরে আনতেছি, আচ্ছা, মানে ওইটা একদম মানে ওরকম একটা ইকোসিস্টেম দেওয়ার আমরা চেষ্টা করি এখানে। চেষ্টা করছেন। জি। আর তাহলে হচ্ছে এখান থেকে তারপরে কোন ধাপে যায়? এখান থেকে হচ্ছে যখন পিএল সব কনভার্ট হয়ে যায়, আপনি তো দেখছেন আমরা কিন্তু প্রথমে জোয়া রাখি, ওইটা জোয়া মোল্টিং করতে করতে পিএল হয়ে যায় একই ট্যাঙ্কে? একই ট্যাঙ্কে। তো আমার টেকনিশিয়ানরা দেখে যখন হয়ে যায়, তারপর এটা আমরা নিয়ে হারভেস্টিং ট্যাঙ্ক আছে ওখানে আমরা নিয়ে যাই। আচ্ছা, সেটার সাইজ কতটুকু হয়? ওইটার সাইজ আসেন না, আমি আপনাকে দেখাই। হ্যাঁ, আছে সেটা কিছু। দেখবো। জি। অবশ্যই সেখানে আমাকে নিয়ে যাবেন, আমরা জি, সেটা দেখি। জি। চল। এটা হচ্ছে নার্সারি শেড। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে এলআরটি, সো ওখানে তো আপনি বুঝতে পারছেন, ওখানে সব পিএল হয়ে যাওয়ার পর, সব পিএল এ কনভার্সন হওয়ার পর আমরা নার্সারি ট্যাঙ্কসে আনি। মানে পিএল এর তো 14টা স্টেজে, কোন স্টেজ? এটা পিএল 3-4 এর থেকে নিয়ে আসি আমরা। ফেনা উঠে গেছে, কোনো সমস্যা হবে না তো? এটা ওই আপনার মেডিসিন দিছে, এই আর্টিমিয়া দিছে, তারপর ওদের বর্জ্য অক্সিজেন দিচ্ছে, তো এর জন্য ফেনা হয়। আচ্ছা, তাহলে আমি একটু দেখতে চাই যে এর ভেতরে আসলে কি আছে, আপনি কি দেখাতে পারবেন? হ্যাঁ, শিওর। আচ্ছা একটু নিয়ে আসো। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে ওই জায়গা থেকে এখানে আলোর পরিমাণটা একটু বেশি রাখা হয়েছে, কেন? জি, আপনাকে আমি ওখানে বলছিলাম যে অন্ধকার করে রাখতে হয়, বাট যখন এরা আপনার পিএল এ চলে আসে তখন একটু মানে লাইট অ্যাক্সেস দিতে হয়, আচ্ছা। কারণ মানে অনেক রকমের ব্যাকটেরিয়াস এন্ড এভরিথিং থাকে, এগুলো কিল হয়ে যায় আর কি। আচ্ছা, সূর্যের আলো। আমি দেখতে পাচ্ছি যে জি। আগের থেকে অনেক বড় হয়ে গেছে হ্যাঁ, এবং অনেকটাই চোখে এখন ভালোভাবে জি। দেখা যাচ্ছে। জি। আচ্ছা, এইটার স্টেজ কত নাম্বার স্টেজে? এটা সম্ভবত 10। এবং এতই ক্ষুদ্র, এই ক্ষুদ্র অবস্থায় কি মানে কৃষকরা নিয়ে যাবে বা চাষিরা নিয়ে যাবে? এটা আরো 4টা মোল্টিং, ধরেন এটা আরো 4টা মোল্টিং করতে হবে, আচ্ছা বাট ওই অবস্থায় দিতে হয়। আচ্ছা, এটাকে কিভাবে দিবেন আসলে? এটাকে আমরা এই আমাদের ডেলিভারি সেকশনটা এখানে আছে, বেসিক্যালি আমরা এটা পলিতে ভরে অক্সিজেন ইনপুট করি, অক্সিজেন ইনপুট করে আপনার একটা বক্স, ককশিটের বক্সে দিয়ে বিমানে পাঠিয়ে দিই। আমরা তো জানি চিংড়ি মাছ একটা নির্দিষ্ট সিজন পর পর মল্টিং করে, তাহলে মল্টিং করার পরে যে এদের খোলসগুলো এবং এদের যে বজ্র পদার্থগুলো নিশ্চয়ই এখানে সেগুলো পানির সাথে মিশ্রিত হয়। তো হ্যাঁ। এই ট্যাঙ্কের ভিতরে সেই বজ্রগুলো কিভাবে আপনি আসলে আলাদা করেন? আপনার হচ্ছে ফার্স্ট অফ অল আমরা ওয়াটার এক্সচেঞ্জ করি। এইখানে নেটগুলো যেগুলো দেখতেছেন এগুলো থাকে, আপনার ধরেন এখানে যদি 100% ওয়াটার থাকে, আমরা এরকম নেট দিয়ে আপনার কালেক্ট করে ফেলতে পারি আর কি। ধরেন 20% পানি কমাই ফেলি, তো তখন আবার আপনার নেটের মধ্যে এগুলো থেকে যায়, বের হইতে দিই না। আচ্ছা, এগুলো খুব সতর্কতার সাথে করতে হবে। এবং জি। আমি যতটুকু জানি যে এই ছোট ছোট পিএল গুলোরও হচ্ছে স্ট্রেস হয়, রোগ হয়, ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণ হয়, যে কারণে হচ্ছে জৈব নিরাপত্তা আমরা মেনটেন করে এখানে জি। ঢুকেছি। একটু যদি বলতেন যে স্ট্রেস বা জৈব নিরাপত্তা মেনটেনের জন্য কি কি পদক্ষেপ নিতে হবে? অ্যাকচুয়ালি আমাদের একটা এসওপি আছে, সরকার থেকে এসওপি দিয়ে দিছে। এই যে আপনারা ঢোকার সময় দেখতে পাচ্ছেন আমরা ব্লিচিং ইউজ করতেছি। আপনার আমার ছেলেরা কখনো সেকশন থেকে বের হতে পারে না যখন প্রোডাকশনে থাকে, একদম হাইলি রেস্ট্রিক্টেড এরিয়া, সবকিছু যতবার ঢোকে হ্যান্ড ওয়াশ, আপনার ফুটবাতে ফুট ওয়াশ, তারপর আপনার যতবার ঢোকে হাত মানে আপনার হ্যান্ড সোপ, এগুলা গ্লাভস, তারপর আপনার পিপি ইউজ করে, যারা মেইন টেকনিশিয়ান ওরা পিপি ইউজ করে ঢুকে। আচ্ছা, কোনো এন্ট্রি স্ট্রেসের কোনো মেডিসিন কি তাদেরকে প্রোভাইড করা হয়? না, আমরা কোনো রকমের ফরমালিন ইউজ করি না, আচ্ছা। এটা একদম ফরমালিন ছাড়া। এখানে কি তাপমাত্রা নিয়ন্ত্রণের কোনো ব্যাপার জি আছে? জি তাপমাত্রা এটা অনেক মানে অনেক কন্ট্রোল করা লাগে। দিস ইজ এ গ্রিন হাউস, কিন্তু এটার তাপমাত্রা 30 এর মধ্যে রাখতে হয়।
যে কোনো সময় 30-32 এই টাইপের তাপমাত্রা মেনটেন করি আমরা। আচ্ছা, বেশ ভালো। এদের জন্য তো লাইভ ফিড গুলো আপনারা ব্যবহার করছেন, যে আলগির কথা বলছিলেন, আর্টিমিয়া। হ্যাঁ। আর সেগুলোকে আপনারা নিজেরাই প্রডিউস করছেন? না, আর্টিমিয়া আপাতত আমাদের আমরা এগুলা আমরা ইম্পোর্টের উপর মানে ইম্পোর্ট করে আনাই আর কি। আচ্ছা, বেশ ভালো। আপনি বাজারের কথা বলছিলেন, আপনি যখন বাজারে বিভিন্ন জায়গায়, যেমন লবণাক্ত রিজিয়ন যদি বলি, সাতক্ষীরা, বাগেরহাট, তারপরে এই যে কক্সবাজার রিজিয়ন এবং বিভিন্ন জায়গায় আছে, তো সেখানে পাঠানোর ক্ষেত্রে নিশ্চয়ই তারাও নিচ্ছে, সেই চাষিরাও নিচ্ছে আপনাদের থেকে। চকরিয়া পাঠানোর ক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু দেন, আসলে কিভাবে দেন, এগুলো পাঠান কিভাবে? এটা হচ্ছে আমাদের প্রোডাকশনের উপর আর কি। মানুষের তো অনেক চাহিদা থাকে, 10 লাখ থাকে, 15 লাখ থাকে। এখন আমরা সবাইকে, আমাদের প্রোডাকশন অনেক ভালো হলে আমরা সবাইকে দিতে পারি আর কি। আচ্ছা, ডিমান্ড সাপ্লাইয়ের মতো। বলছিলাম যে ওই এক এক সময় এক এক জায়গায় তো এক এক রকম পানির স্যালানিটির পরিমাণ, তো সেটা কি ম্যাচ করে আপনাদেরকে দিতে হয়? অবশ্যই এটা আমরা ম্যাচ করে দিই। যেমন এখানে আমাদের স্যালানিটি আছে হচ্ছে আপনার 25 থেকে 28, বাট সাতক্ষীরাতে যখন দিই ওটা 14তে আমরা নামাই দিই। আচ্ছা, এক্ষেত্রে পরিবহনে তো কোনো স্ট্রেসের কারণে মৃত্যু হার বাড়ার কোনো পসিবিলিটি আছে কি? হালকা থাকে মর্টালিটি, যেহেতু অনেক স্ট্রেস পড়ে, এই জন্য আমরা প্লেনে পাঠাই। প্লেনে গেলে মর্টালিটিটা খুব কম থাকে। হয় না। আচ্ছা, এই বিষয়টা তো এই জায়গাটায় দেখলাম, এখানে প্রচন্ড গরম, আসলে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আমরা বাকি কথাগুলো, আমি জানি যে আপনারা অনেক বছর যাবত এই চিংড়ি ব্যবসার সাথে জড়িত আছেন, বাকি কথাগুলো আমি একটু বাইরে গিয়ে শুনতে চাই। চলো। আমরা জানি যে উপকূলীয় অঞ্চলের এখানকার যে মানুষরা, তারা বেশিরভাগই বলা যায় যে এই যে চিংড়ি, কাঁকড়া বা সামুদ্রিক মাছ, এগুলোর সাথেই কিন্তু তাদের জীবিকা নির্বাহ হয়। তো সেক্ষেত্রে আমি এটাও জেনে এসেছি যে আপনাদের পরিবার অনেক আগে থেকে এই চিংড়ির ব্যবসার সাথে জড়িত, তো যদি বলতেন এই ব্যাপারে। জি, আমার দাদা মরহুম মুস্তাফিজুর সাহেব, ওনাকে বলা যায় হি ওয়াজ দি ফার্স্ট ওয়ান টু ইন্ট্রোডিউস শ্রিম্প হ্যাচারি ইন বাংলাদেশ আর কি। কমার্শিয়ালি সাকসেসফুল করছিল উনি 91-এ। ওখান থেকেই আর কি, পারিবারিক সূত্র থেকে আমরা এই ব্যবসায় আছি। শুধু ওইটাও না, আমরা তেলাপিয়া হ্যাচারিটাও প্রথম আমরা ইন্ট্রোডিউস করছি এই অঞ্চলে। তারপর আপনার পলিকেট এই যে নতুন করলাম, বেনামি হ্যাচারি যেটা আছে ওইটা আমার চাচা লুৎফুর রহমান কাজল, উনি ইন্ট্রোডিউস করছে বাংলাদেশে প্রথম। এই যে আজকে দেখতেছেন 55টা হ্যাচারি আছে, আগে এটা তো শুরু করছে আমার দাদা একজন, ওখান থেকে আপনার আজকে 55টা হ্যাচারি হলো, এতগুলা মানুষের কর্মস্থান হলো, তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, সেক্ষেত্রে এই যে বলছেন যে 55টা হ্যাচারি আছে এবং এখানে আপনারা এখনো আসলে বিজনেসটা রান করছেন, কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? অ্যাকচুয়ালি আমরা তো লাইভ ব্যবসায় প্রতি বছরই আমাদের নতুন নতুন প্রবলেমস থাকে। এখন যেটা ন্যাচারালি হয় ওইটা নিয়ে তো আর কোনো কমপ্লেন নাই, বাট আপনার কিছু সমস্যা যেগুলোতে আমরা পড়ি, এগুলো অবশ্যই আমরা আপনাদের সাহায্যে এটা যদি আমরা প্রেজেন্ট করতে পারি, আই থিঙ্ক এটার একটা সলিউশন খুব তাড়াতাড়ি পাবো। কি কি সমস্যা? সমস্যার দিকে বলতে হচ্ছে আমাদের এডুকেটেড টেকনিক্যাল সাইডটা একটু কম এখানে। আমি মনে করি এটা এখানে সরকার যদি দায়িত্ব নিত আর কি, ধরেন আর একটু ট্রেন আপ করতে হবে। এই যে এত বেকার স্কুল করে, মানে এই যে ফিশারিজ এমন একটা জিনিস, এটা তো ওর পুকুরে দিলেও মাছ হবে। সো এই কয়েকটা পদক্ষেপ যদি নেয়, আমরা আমাদের জাতিকে ট্রেন আপ করতে পারবো, আমাদের টেকনিক্যাল সাইড যারা আছে ওদেরকে ট্রেন আপ করতে পারবো। তারপর আরেকটা প্রবলেম আমি মনে করি হচ্ছে নতুন প্রজন্মের আগায় আসতে হবে। বেসিক্যালি আমি পড়ালেখা শেষ করছি লন্ডনে, রেক্সাম গ্লিন্ডার থেকে, তো আমিও তখন ভাবতাম যে কি এই ব্যবসা করব, বাট যখন এখানে আসছি এই যে অবস্থা দেখছি, তো এখন আমি নিজেই এইটার সাথে ইনভলভ। শুধু আমি না, আমি আমার পোস্ট দেখে আমার অনেক ফ্রেন্ডরা বলে তো যে কেমনে করা সম্ভব, আমাদেরকে একটু ইয়ে কর। বাংলাদেশ ইজ এন এমার্জিং মার্কেট, দিস ইজ এন এমার্জিং মার্কেট, যেখানে ইনোভেশনের কারণে, ইনোভেশনের অভাবে আমরা আগাতে পারতেছি না। আমি ট্যালেন্টেড যারা আছে তাদেরকে আমি ইনভাইট করব, শুধু ওইটা না, বিদেশের না, আপনার যারা এখানে বেকার আছে, আমাদের বয়সী যারা বেকার আছে, তাদেরও এই সেক্টরটাতে ঢুকতে হবে। আপনি এখানে যখন এসেছেন, আপনার দাদা এবং বাবারা যেভাবে বিজনেস করতো বা যেভাবে আসলে এই উৎপাদনগুলো করতো, তো তার সাথে কি পরিবর্তন আপনি এনেছেন বা এখনকার জেনারেশন হিসেবে আপনি যদি একটু আমাকে বলতেন। জি, অ্যাকচুয়ালি বাবা দাদা যা করে দিয়ে গেছে এগুলো তো আসলে কম্পেয়ার করতে পারবো না। এটা তো মানে আমার ব্লেসিং, আমাকে এত বড় একটা প্ল্যাটফর্ম দিছে।
আমি যেটা করতে পারছি হচ্ছে আমি আমি ইনোভেশনটা আনার চেষ্টা করছি আর কি। বয়লার চালাতে আমাদের তেল লাগতো, জেনারেটর চালাতে হতো, একদম ছোট উদাহরণ দিই আপনাকে। ওই তেলে আমাদের বছরে 2 কোটি টাকা মিনিমাম লাগতো প্রোডাকশন কস্টে। 4টার জায়গায় 6টা প্রোডাকশন করেন তাহলে এটা আরো বেড়ে যেত। তো তখন আমি খেয়াল করলাম যে এটা মানে এটা কেন করা হচ্ছে। আপনার খুলনা যশোর দেখেন কত কত জায়গা আছে, ওরা কি করে কাঠের একটা বয়লার বানায় যেখানে আপনার তেল লাগে না। ওই তুষকাঠ যেটা আছে আপনার ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে কাঠ বেচে, ওইটা আমি ইনস্টল করছি। আচ্ছা আচ্ছা, এখানে তার পরিবর্তে তেল আপনাদেরকে আর তেল আর use লাগে করছে না না, আমার। অনেক টাকা হ্যাঁ, প্রোডাকশন কস্ট আমার ওখান থেকে কমে গেছে। আচ্ছা, এইভাবেই আপনি আসলে আস্তে আস্তে এই ব্যবসার হ্যাঁ। ব্যতিক্রমতা আনেন, পরিবর্তন আনেন এবং নতুন প্রজন্মের হাত ধরে আমাদের এই কৃষি খাত, কৃষি শিল্প এবং চিংড়ি শিল্প অনেক বেশি এগিয়ে যাক, এই প্রত্যাশা রইল আর কি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলতে বলতে কখন যে বৃষ্টি চলে আসলো বলাই যাচ্ছে না, তাই আসলে যেতে হচ্ছে। এবং আপনি ভালো থাকেন তাহলে। জি, আপনিও। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। চিংড়ি চাষ বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি শিল্প। এই চিংড়ি বিদেশে রপ্তানি করে যে পরিমাণ অর্থ উপার্জন করা যায় সেটা নাকি বলা হয় যে স্বর্ণ ব্যবসার থেকেও অনেক বেশি। দর্শক, এ কারণেই হয়তো চিংড়িকে বলা হতো বা বলা হয় সাদা সোনা। এই সাদা সোনা খ্যাত চিংড়ি আমাদের আজকে যে উদ্যোক্তার সাথে আমরা কথা বলেছি, তিনি কিন্তু একটা প্রত্যাশা করছেন যে এই চিংড়ি বা আমাদের শিল্প বা আমাদের এই ঐতিহ্যকে যেন আমরা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে পারি, এমন প্রত্যাশা কিন্তু আজকের উদ্যোক্তা রেখেছে। পাশাপাশি আজকের প্রতিবেদনে কিন্তু আরেকটা বিষয় খুব সুন্দরভাবে উঠে এসেছে, যে তরুণ প্রজন্ম যখন বিদেশগামী বা বিদেশে সেটেল হওয়ার চিন্তা না করে দেশে এসে কৃষিতে আত্মনিয়োগ করে, তখন কিন্তু কৃষি হয় আরো বেশি আধুনিক, আরো বেশি সুন্দর। দর্শক, আমরাও এটাই প্রত্যাশা করি যে তরুণ প্রজন্ম আসলে বিদেশগামী না হয়ে বা চাকরির জন্য হতাশাগ্রস্ত না হয়ে নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তুলবে এবং আরো 100 জন 1000 জন মানুষের কর্মসংস্থান গড়ে তুলবে। এই প্রত্যাশায় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি দীপ্ত কৃষির পর্ব থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, স্পন্সর্ড বাই AR মালিক সিডস। আগামী পর্বে আবারও কোনো কৃষক বা খামারির গল্প নিয়ে আমরা হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় কৃষির সাথেই থাকুন।